ছিলেন আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে বাংলাদেশের যে সাংস্কৃতিক অবস্থা, সাংস্কৃতিক অঙ্গনের যে অবস্থা, সেটা যদি আমরা বিগত সেই 16 বছর দিকে তাকাই, তাহলে অশ্লীলতায় ভরে গিয়েছিল সমস্ত সমাজে, মিডিয়াতে এবং চলচ্চিত্র অঙ্গনে। এবং আমাদের সংস্কৃতি, যে আবহমান বাংলার সংস্কৃতি অত্যন্ত সৃজনশীল, সেটা হারিয়ে গিয়েছে এবং একটা অপসংস্কৃতির ধারায় আমরা নিমজ্জিত হয়ে পড়েছি। আজকে যেটা হচ্ছে, এই গত ছাত্র গণ আন্দোলনের মধ্যে দিয়ে আজকে তারা পালিয়ে গিয়েছে, যেটা স্বস্তির বিষয়। এবং এখন বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনে একটি শূন্যতা তৈরি হয়েছে। আমাকে লন্ডনে আমার কাছে প্রস্তাব করা হয়েছে যে আমি বাংলাদেশে এসে এ ধরনের একটা সংগঠন গড়ে তুলতে পারি, এবং এই সংগঠনকে গড়ে তোলার যে প্রেক্ষাপট, আমি সেই প্রেক্ষাপটটা এখন আপনাদেরকে করে শুনছি। এবং যেটা হচ্ছে, একটা কথা আগে বলে নিই, আমি এখন এই বয়সে, আমার বয়স 75 করেছি, এই বয়সে এসে সংগঠন করার মাধ্যমে কোনো ব্যক্তিগত সুযোগ সুবিধা নেওয়ার জন্য আসিনি। যেটা এসেছি যে এই সময়টায় এসে যদি আমি এদেশে অবহেলিত, নির্যাতিত, দরিদ্র শিল্পী গোষ্ঠীর জন্য যদি কোনো অবদান রেখে যেতে পারে, আমার জীবনটা সার্থক। আপনারা জানেন, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের যে গণমুখী গান, গল্প, কবিতা ইত্যাদি যাত্রা শুরু হয়েছিল, পরবর্তী সময়ে সেগুলি স্থিমিত হয়ে গিয়েছে। আব্দুল জব্বারের মতন লিজেন্ড, কিংবদন্তি গায়ক বাংলাদেশে, সে কি করুণ অবস্থায় মৃত্যুবরণ করেছে আমরা জানি। এবং এদেশে শিল্পী সমাজরা বর্তমান সময়েও কিভাবে তিলে তিলে ঝুঁকে ঝুঁকে মৃত্যুবরণ করছেন। বড় বড় কথা বক্তৃতা অনেকেই করে, তাদের জন্য কেউ কিছুই করছে না। আমার কথা হচ্ছে পরিষ্কার, আজকে আমি এমন একটি ভয়েস তুলে ধরতে চাইব, এই সরকারের প্রতি এমন একটি প্রেশার আমি তৈরি করতে চাই যে শিল্পী সমাজের জন্য সরকার যেন এগিয়ে আসে এবং রাষ্ট্রীয়ভাবে যেন তাদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত। বিশ্বের সমস্ত দেশেই শিল্পীদেরকে সরকার থেকে অনুদান, ভাতা সবকিছু দেওয়া হয়, আর আমাদের দেশে এখন ভাতা দেওয়া হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধাদের। স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছে, এরা মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পাচ্ছে কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা। আমরা তো দেখেছি মুক্তিযুদ্ধের সময়, তা আমি ছিলাম, কতজন মুক্তিযুদ্ধে ছিল, এখনো 2 লাখের উপরে মুক্তিযোদ্ধা বেঁচে আছে। কোন হিসাবে? যাই হোক, আমি আমার কথা হচ্ছে, আপনাদের কাছে আমার নিবেদন, এই আন্দোলন আমরা যেটা শুরু করেছি, এই আন্দোলন আমরা ইনশাআল্লাহ সফল হব। সরকারের প্রতি সেই ধরনের চাপ তৈরি করব। আমরা শীঘ্রই শিল্পকলাতে একটা অনুষ্ঠানের আয়োজন করব আমাদের সংগঠনের পক্ষ থেকে, এবং সরকারি উপদেষ্টা কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকবে
এবং তাদের কাছ থেকে আমরা কথা আদায় করে আমাদের যাত্রা শুরু করছি। আমি এটা করছি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে 53 বছর পেরিয়েছি আমরা। দুঃখজনক হলেও সত্য, এই সুদীর্ঘ সময়ে রাজনৈতিক অস্থিরতা ও দুর্বাত্যায়নের কারণে আমাদের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে চরম নৈরাজ্য ও অবক্ষয় নেমে এসেছে। সংস্কৃতির কথা বলতে গেলে ঐতিহ্যবাহী সৃজনশীল সংস্কৃতি আজ ধুলোয় লুণ্ঠিত। অপধারার সংস্কৃতি কাজকর্ম গ্রাস করে ফেলেছে সমাজ, মিডিয়া ও চলচ্চিত্র জগৎ। মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা গণমুখী শিল্প, সাহিত্য ও সঙ্গীত আজ ভূলুণ্ঠিত। তার কারণ হচ্ছে এই কবি সাহিত্যিকদের প্রতি সরকারের উদাসীনতা, প্রতিটি সরকারের উদাসীনতা ও রাষ্ট্র কর্তৃক পৃষ্ঠপোষকতার অভাব। ফলশ্রুতিতে মানবতর জীবনযাপন করছেন দেশের অনেক অনেক শিল্পী, সাহিত্যিক জনতা। সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় একটি ব্যাপক পরিবর্তন এসেছে, কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে পরিবর্তনের উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। আমাদের সমাজে কুসংস্কার, রক্ষণশীলতা ও মৌলবাদী চিন্তাভাবনা গণমুখী প্রগতিশীল সাংস্কৃতিক কার্যক্রমের যাত্রায় এক বিরাট প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বের প্রধান ভাষাগুলোর মধ্যে বাংলা ভাষার স্থান হচ্ছে পঞ্চম। আপনারা সবাই জানেন কিনা আমি জানি না। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাঙালি জনগোষ্ঠী নিয়ে জাতিসংঘে বাংলা ভাষার স্থান হচ্ছে পঞ্চম। অথচ আমরা যদি আন্তর্জাতিক কালচারাল প্ল্যাটফর্মের দিকে তাকাই, সেখানে বর্তমান সময়ে বাংলা সাংস্কৃতিক তৎপরতার প্রতিনিধিত্ব প্রায় শূন্যের দিকে। এটা দুঃখজনক। আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে একবিংশ শতাব্দীতে দ্রুতই বিশ্ব সামাজিক অবস্থার পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। মিডিয়ার যোগাযোগের মাধ্যমে দিন দিন ছোট হয়ে আসছে পৃথিবী। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে বিভিন্ন জাতির শিল্প, সাহিত্য আদান প্রদানের মাধ্যমে গড়ে উঠেছে মাল্টিকালচারিজম। ভিন্ন ভিন্ন সত্তার বাদ ভেঙে বিশ্বায়ন হচ্ছে বহুজাতিক সংস্কৃতি। বাংলাদেশে এখনো লক্ষণীয় নয় বাঙালি সংস্কৃতির সাথে আদিবাসী ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সমন্বয়। আমাদের সামাজিক অবক্ষয় ভেঙে একটি নতুন সাংস্কৃতিক অবয়ব গড়ে তোলার জন্য যে গতিতে সামনের দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন, তা থেকে আমরা পিছিয়ে আছি অনেক দূর। আমরা বিশ্বাস করি নতুন বিশ্ব সাংস্কৃতিক অঙ্গনে অবগাহন করতে হলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দ্রুত এগিয়ে যেতে হবে আমাদের সমন্বিত সৃজনশীল সংস্কৃতিকে অন্তরে ধারণ করে কর্মের মাধ্যমে। আমাদের উদ্দেশ্য সমূহ, এই সংগঠনটি হবে দলীয় রাজনৈতিক মুক্ত। আমরা কোনো ধরনের দলীয় রাজনীতির সাথে জড়িত হব না, তবে প্রগতিশীল রাজনৈতিক মতাদর্শ আমরা ধারণ করি। রাজনীতির বাইরে নয়। এই সংগঠনের মাধ্যমে আমরা গড়ে তুলব মানবতাবাদী একটি সৃজনশীল সাংস্কৃতিক আন্দোলন। সকল ধরনের সাম্প্রদায়িকতা ও বর্ণবাদের বিরোধী আমরা সোচ্চার হব রাষ্ট্র কর্তৃক দেশের সকল অবহেলিত দরিদ্র শিল্পী সমাজের সম্মানজনকভাবে বেঁচে থাকার ব্যবস্থা ও অধিকার প্রতিষ্ঠা করা। আমরা সংযুক্ত হব বিশ্বব্যাপী সকল জাতিগোষ্ঠীর সংস্কৃতি আদান প্রদানের মাধ্যমে
গড়ে ওঠা এই নতুন ধারার মাল্টিকালচারাল গ্লোবাল নেটওয়ার্ক। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের সংগঠনের ব্যানারে সাংস্কৃতিক দল পাঠিয়ে বহুজাতিক সাংস্কৃতিক মঞ্চে তুলে ধরব আমাদের সৃজনশীল সংস্কৃতি। 6, পশ্চাৎপদ জাতীয়তাবাদী আদর্শ হতে বেরিয়ে এসে আমরা উদ্বুদ্ধ হব আন্তর্জাতিকতাবাদী। 7, সাংস্কৃতিক অঙ্গনের সকল অন্যায় নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে আমরা হব প্রতিবাদী কণ্ঠস্বর। এটা হচ্ছে আমাদের ঘোষণাপত্র। ঘোষণাপত্রে অনেকেই খুব বড় বড় কথা বলেন, লিখে থাকে, কিন্তু সেটা কার্যকারিতা সেভাবে পায় না। আজকে আমি এই কথাটা আপনাদের সামনে দৃঢ় কণ্ঠে উচ্চারণ করতে চাই। জীবনের যে পর্যায়টায় এসেছি, আমি কিন্তু আপনাদের মতো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি না। আমি একটি অজ পাড়াগাঁয়ে জন্মগ্রহণ করেছি। আমার বড় বোন হাসছে। আমার ভাই বোনরা সব শহরে জন্মগ্রহণ করছে, আমি একমাত্র অজ পাড়াগাঁয়ে জন্মগ্রহণ করেছি। এবং গ্রামের নাম বাসরাঙ্গা, এটা বললে অনেকে বিশ্বাস করে না, এটা সত্য। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমার জন্মের সময় আমার মা ছিলেন অসুস্থ। আমার জন্মের পর নাকি মুখ ভর্তি ছিল। আমার কাকা আমাকে দেখার পরে রসিকতা করে বলেছিলেন, ভাবির করে একটি ছাগলের বাচ্চার জন্ম। সেই ব্যক্তি আমি। এবং আমার গায়ের রং ছিল কালো। সেই গায়ের রং কালো থাকার কারণে আমি বহু কথাবার্তা শুনেছি। এই যে আমার বর্মন, পৃথিবীর বর্মন, দেখেন গায়ের রং সেটা কত উৎপাদ আমাকে করেছে, এটা বলার কোনো শেষ নাই। কিন্তু আমার ফ্যামিলিতে আমার মূল্যায়ন সেদিন হল 1969-এ ময়মনসিংহের বৃহত্তম কলেজ নাসরাবাদ কলেজে, তখন আমি ছাত্র জীবন করি। সেটার যখন সাধারণ সম্পাদক নির্বাচিত হলাম, নাসরাবাদ কলেজের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া মানে হচ্ছে ছাত্র রাজনীতির চাবিটা তার কাছে চলে আসে। তখন আমার মূল্যায়ন শুরু হলো আর কি ফ্যামিলিতে। তার আগে যেটা ছিল, রাজনীতি করতাম, সারাদিন ছাত্র জীবনের রাজনীতি করতাম, ফিরে আসতাম বাসায়। একদিন এক ঘটনা করেছে যে শিল্পী ভাত খেয়ে খালি কি করছিল, ওটার মধ্যে হাত ধুয়ে এসে উঠে চলে গেছে। আমি তো জানি না। আমি ওটার মধ্যে ভাত নিয়ে আমি খাওয়া শুরু করেছি। শিল্পী বলে, এই তুমি কি করছো? আমি ভাত খাচ্ছি। এটা তো আমার হাত ধোয়া পানি। আমি ভেবেছি একটু গল্প কথা না, মানে আগে বললাম যে সোনা চামচ মুখে নিয়ে জন্ম করেছিল, সাধু করে এবং জীবনে এত সাধু হচ্ছে। এবং আমার কাছে সবচাইতে কষ্টকর জীবনটা গিয়েছে যখন শরণার্থী শিবিরে ছিলাম। এবং এতই কষ্টকর ছিল সেই জীবনটা, যেটা হলো খিচুড়ি রান্না করা হতো। কথাটা শুনে রাখেন আমার কাছ থেকে, আপনারা খুব শরণার্থী শিবিরে সেখানে খিচুড়ি রান্না করতো। নদীর পানি ছিল শ্যালো, সেই পানি দিয়ে শৌচকর্ম হচ্ছে, এসে হচ্ছে। সেই পানি দিয়ে খিচুড়ি রান্না করা হতো। সেই খিচুড়ি প্রথমে মুখে দিতে পারতাম না, সেই খিচুড়িগুলি গোগ্রাসে ফেলতাম। হাতি কলা গাছ খায়, আমরা সেই কলা গাছ খেয়ে শেষ করে ফেলেছি। কলা গাছ যাই হোক,
এটার মধ্যে আসতে কোনো সত্যি